দর্শক, আপনাদের সবাইকে টাইম টেলিভিশনের স্টুডিও থেকে আমন্ত্রণ জানাচ্ছি টাইম টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান ল অ্যান্ড ইমিগ্রেশনে। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়ে আসছে। দর্শক, আপনারা জানেন যে আমাদের প্রতিদিনের জীবনের ব্যস্ততা বাড়াবার সাথে সাথে আমরা কিন্তু প্রতিদিন জড়িয়ে যাচ্ছি বিভিন্ন কর্মকাণ্ডে। একই সাথে মাঝে মাঝে অনেক ঝামেলাও আমাদেরকে ফেস করতে হয়। তো ল অ্যান্ড ইমিগ্রেশন আমাদের জীবনেরই একটা অংশ, এবং বিশেষ করে আমরা যখন প্রবাসী আছি, ইমিগ্রেশন বিষয়টি আরও বেশি আমাদের এই প্রবাসীদের জন্য জরুরি। তো আজকের এই অনুষ্ঠানে আমরা ল অ্যান্ড ইমিগ্রেশন উভয় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে আজকে যিনি উপস্থিত রয়েছেন বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত সুনামধন্য একজন লয়ার, অ্যাটর্নি অ্যাট ল, শেখ সেলিম। সেলিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। তো আপনি কষ্ট করে এসেছেন আমাদের স্টুডিওতে। তো আমরা যে বিষয়টি বলছিলাম আমাদের দর্শকদের, যে আমাদের যান্ত্রিক জীবনের ব্যস্ততা বাড়বার সাথে সাথে একটা সময় ছিল হয়তো সেই সময়টাতে আইনি জটিলতা অতটা মানুষকে স্পর্শ করতো না, কিন্তু আজকে যখন আমরা এই এমন একটি মহানগরে বসবাস করছি যেটি পৃথিবীর রাজধানী বলা হয়ে থাকে, পৃথিবীর অন্যান্য স্থানের মতো এই জায়গাটি অনেক বেশি আইনি বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত। এখানকার মানুষজন প্রতিনিয়তই মানুষকে ফেস করতে হয় এই সমস্ত জটিলতাগুলো, এবং আপনি তাদের সহায়তা করে থাকেন, তাদের মধ্যে অন্যতম একজন। তো আপনি এই যে দীর্ঘ সময় ধরে বিশেষ করে মেইন স্ট্রিমে তো কাজ করছেনই, এবং আমাদের কমিউনিটির সাথে তো নিশ্চিতভাবেই অনেক দিন ধরে কাজ করছেন। তো আপনার কি ভাবনা আমাদের এই কমিউনিটি নিয়ে? বিশেষ করে কমিউনিটি যখন বাড়ছে, প্রতিনিয়ত কমিউনিটির কলবল বৃদ্ধি পাচ্ছে, মানুষজন বাড়ছে, কর্মকাণ্ড আরও বাড়ছে, সেই সাথে আপনি একজন অভিজ্ঞ লয়ার হিসেবে আপনিও কিন্তু আমাদের কমিউনিটিকে পর্যবেক্ষণ করছেন অত্যন্ত কাছে থেকে। তো আপনার কি দেখা, এই কমিউনিটির পরিবর্তনটা কিভাবে হচ্ছে? কি ধরনের ইমিগ্রেশন অথবা ল বিষয়াদি দর্শক আপনাদের কাছে আসে? শিওর। আমার অবজারভেশন, যেমন ধরেন আমি ফেব্রুয়ারি 93 থেকে ল প্র্যাকটিস শুরু করি। সেই সময় বেসিক্যালি কোনো লয়ার ছিল না, দুইজন ছিলেন। তো ওনারা ইমিগ্রেশন করতেন। একজন ছিলেন সায়েদ নুরুজ্জামান সাহেব, অত্যন্ত অভিজ্ঞ এবং খুবই বিচক্ষণ, ইন্টেলিজেন্ট লোক। ওকে, উনি এখন আর ল প্র্যাকটিস করেন না, উনি রিটায়ার্ড করেছেন। বাট উনি বেসিক্যালি একজন অ্যাকাউন্টেন্টও ছিলেন, সার্টিফাইড সিপিএ পাবলিক অ্যাকাউন্টেন্ট ছিলেন, পাশে উনি লয়ারও ছিলেন। আমার মনে হয় উনি বাংলাদেশিদের ভিতরে প্রথম লয়ার। তারপরে তৌফিক চৌধুরী সাহেব ছিলেন, উনি ইমিগ্রেশনের একটা পার্ট করতেন। বেসিক্যালি আমি জেনারেল প্র্যাকটিশনার ছিলাম। সেই সময় ধরেন আমরা অন্য ফিল্ডে যেতে পারতাম, আমরা যাইনি। তার কারণ সেই সময় কমিউনিটি অনেক ছোট ছিল এবং বহু লোকের বিভিন্ন ধরনের সহায়তার দরকার ছিল। সো সেই কারণেই অন্তত মোটিভেশনটা আমার ছিল কমিউনিটির লোকদের সাহায্য করা। এবং মানে এত বছর ধরে আমি মনে হয় সাকসেসফুলি হাজার হাজার লোকের সাহায্য করেছি বিভিন্নভাবে। ব্যর্থতা যে নাই, কিন্তু সেটা খুবই লিমিটেড, খুবই লিমিটেড। এবং সফলতা বলবেন যে খুবই বেশি, খুবই বেশি। যেমন ধরেন যে সমস্ত লোকের ইমিগ্রেশন করায়, আমি এই 22 বছরে যা করেছি, মনে হয় কোনো লয়ার 70 বছর প্র্যাকটিস করে সে অত লোকের সাহায্য করতে পারে না। যাই হোক, সেটা অনেকেই জানেন। আমার ওভারঅল অবজারভেশন ইজ ভেরি পজিটিভ আমাদের কমিউনিটিতে। আমাদের কমিউনিটির লোক যেমন বাড়ছে, আমাদের কমিউনিটির ওয়েলথ তেমন বাড়ছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রফেশনাল লোকজন আসছে, এবং বিভিন্ন ক্ষেত্রে কমিউনিটির লোকজন খুব ভালো করেছে। এবং বিশেষ করে যারা এখন সাকসিডিং জেনারেশনস, মানে নতুন জেনারেশন যারা এখানে, যাদের জন্ম বা অল্প বয়সে আসছে, এরাও অনেক ভালো করছে। আই ফিল রিয়েলি রিয়েলি গুড। বহু লোকের ইয়ে করেছি, মানে ধরেন খুব চলে যেতে হচ্ছে, তাদের আমি ঠেকায় রাখছি, পরে 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 হ্যাঁ কাগজ টাগজ করে দিয়েছি। তাদের ছেলেমেয়েরা অনেক ভালো করছে, অনেকে আসে এই সমস্ত নিয়ে, এবং তারা খুবই সাকসেসফুল। আমাদের কমিউনিটি ইজ ডিগিং ইটস রুট, এর শিকড় খুবই ভালো করে গাড়ছে। আর এমনি আমার অবজারভেশন আমাদের কমিউনিটির জন্য খুবই ভালো। তার কারণ আমাদের বাঙালি জাতিটা একটা ম্যারিটোরিয়াস জাতি, কিন্তু কিছু প্রবলেম আছে, অর্গানাইজেশনাল প্রবলেম আছে। সেগুলো যেহেতু এই সোসাইটিতে এই সোসাইটিতে অ্যাডাপ্ট করতে হলে ওই প্রবলেমগুলো আমাদের ভিতরে থাকছে না। উই হ্যাভ টু অ্যাডাপ্ট ইন দিস সোসাইটি। আর সেক্ষেত্রে আমাদের ম্যারিটস আর এই দেশের অর্গানাইজেশন আমাদের ছেলেপেলেরে ইয়াং জেনারেশন একটা ভালো জায়গায় নিয়ে পৌঁছাচ্ছে। যদিও আমাদের কমিউনিটি খুবই ইয়াং,
নতুন, সেই হিসেবে আমাদের প্রোগ্রেস অনেক বেশি। সো এইটা আমার অবজারভেশনস। আমরা আরো অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানবো। তো তার আগে এখন সর্বশেষ যে বিষয়টি ইমিগ্রেশন যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে গত বহু বছর ধরেই, বিশেষ করে 1 বছর ধরে অনেক বেশি আলোচিত, আমাদের প্রেসিডেন্ট বারাক ওবামা উনি চেষ্টা করেছিলেন, আপনি নিশ্চয়ই ক্লোজলি অবজার্ভ করেছেন, ইমিগ্রেশন বিষয়টি কিভাবে সমন্বিতভাবে আনা যায়, কিন্তু শেষ পর্যন্ত সেটা ব্যর্থ হয়ে তিনি নির্বাহী আদেশ দিলেন। এবং নির্বাহী আদেশের পরে সবাই খুব তারপরেও কিছুটা আশা পেয়েছিল, এবং সম্ভবত আজকে বোধহয় অ্যাপ্লিকেশন করার ডেট ছিল, কিন্তু সেখানে অত্যন্ত হতাশ হতে হয়েছে, কারণ টেক্সাসের একজন বিচারক যিনি এটার বিরুদ্ধে রুলিং দিয়েছেন। এখন একজন আইনজীবী হিসেবে আপনি এই বিষয়টি, প্রথম প্রশ্ন হচ্ছে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? প্রেসিডেন্টের সাথে বিচার বিভাগ বলবো না, উনি যেহেতু একজন বিচারক, হ্যাঁ জাজ, এই যে একটা টানাপোড়েন চলছে, এটা একটা বিষয়, এটাকে কিভাবে দেখছেন? দ্বিতীয় প্রশ্নটি হবে যে সেটি হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে যে হতাশা, যারা ইমিগ্রেন্ট, অবৈধ বলবো না, আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট, যারা আশায় বুক বেঁধেছিলেন যে অন্তত অ্যাপ্লিকেশনটি তারা করবেন আজকে, সেই জায়গাটি কিন্তু হতাশা সৃষ্টি হয়েছে। তো এই দুটো জিনিস প্রথমে আপনি কিভাবে দেখছেন, প্রেসিডেন্ট এবং একজন বিচারক, এই দুটোর যে টানাপোড়েন, এটাকে আপনি কিভাবে দেখছেন? ওয়েল, এই টানাপোড়েনটা আপনার ধরেন এটা অনেকটা রাজনৈতিক, অনেকটা লিগ্যাল। আপনি জানেন যে এই প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অ্যাকশন নিয়ে বা এক্সিকিউটিভ অর্ডার নিয়ে দেয়ার টু সাইড, আমেরিকা ডিভাইডেড। রিপাবলিকানরা চায় না এটা, এবং তারা ব্লক করার চেষ্টা করছে এনিওয়ে দে ক্যান। প্রেসিডেন্ট তার নির্বাচনী কমিশনে, নির্বাচনী এজেন্ডা এটা ছিল ইমিগ্রেশনের কিছু বেনিফিট দেয়া। সে ক্ষেত্রে সে প্রতিশ্রুতিবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ। এদেরকে রিপাবলিকানরা এটা অবস্ট্রাক্ট করার জন্য, বাধা দেওয়ার জন্য তারাও প্রতিশ্রুতিবদ্ধ। সো এই মাঝখানে এই এক্সিকিউটিভ অ্যাকশন নিয়ে কয়েকটা মামলা হয়েছে। ওকে, যেমন ভার্জিনিয়া কোর্ট ডিসমিস দ্য কেস, বলছে যে এটা তোমাদের স্ট্যান্ডিং নাই সু করারই। কিন্তু টেক্সাসের এক ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড্রু হ্যানান বোধহয়, যিনি জর্জ ডব্লিউ বুশের দ্বারা যে রিপাবলিকান অ্যাপয়েন্টি, ওকে, রিপাবলিকান অ্যাপয়েন্টি, উনি এইটা এবং 28 স্টেটস, মেনলি রিপাবলিকান গভর্নররা এই কেসে মানে ইন্টারভিন করেছে, শরিক হয়েছে। শরিক হয়ে বলছে যে উই ওয়ান্ট টু লিটিগেট দিস, মানে মামলা চালাইতে চাই। কিন্তু তাদের আর্গুমেন্ট হচ্ছে মামলা যদি এই ইনজাংশন জারি করে যদি এটা আপাতত বন্ধ না হয়, তো ওই জাজ লিখছে যিনি ক্যান নট বি পুট ইনটু দ্য বোটল এগেইন, ওকে, সো ব্যাক ইনটু দ্য বোটল। সো জাজ বেসিক্যালি দুইটা জিনিস বলেছেন ওই ইসে। এক বলছে যে প্রেসিডেন্ট ওবামা এই প্রোগ্রাম থ্রো করার আগে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজার অ্যাক্টের প্রসিজার অনুসরণ করে নাই। সেটা আমি বলছি কি, এটা ভেরি টেকনিক্যাল টার্ম। টেকনিক্যালস, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজার অ্যাক্টে কোনো এজেন্সি যদি কিছু চেঞ্জ করতে হয়, দেন দে হ্যাভ টু থ্রো দ্য প্রোগ্রাম টু দ্য পাবলিক অ্যান্ড ইনভাইট কোয়েশ্চেন্স অ্যান্ড দেয়ার শুড বি হিয়ারিংস। ওকে, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন দে হ্যাভ আর্গুড ইন দিস কেস। সো প্রসিডিউরাল ভায়োলেশনস, তাই এটা বলছে। আরেকটা বলছে যে এইটা না হলে এই যারা বাদী এই কেসের স্টেটসগুলা, এরা ইররিপেয়ারেবল হার্ম সাফার করবে। তার অর্থ হচ্ছে যেমন ক্ষতি এদের হবে যা এরা আর পরিশোধযোগ্য না বা উদ্ধারযোগ্য না। সেটা বলছে যেমন ধরেন এই প্রোগ্রামের আওতায় কেউ ওয়ার্ক পারমিট পাইলে সে ড্রাইভার লাইসেন্স পাবে, সোশ্যাল সিকিউরিটি পাবে, এটা পাবে, ওটা পাবে। সো এই বেনিফিটটা ইউ ক্যান নট রিভার্স দিস। সো এই কেসের যারা টার্গেটেড, প্রেসিডেন্টের টার্গেটেড গ্রুপ, তারা এমন একটা বেনিফিট পাচ্ছে যেটা পরে তারা যদি মামলায় উইন করে তাহলে এইটা রিভার্স করা যাবে না। সো এই ক্ষেত্রে দ্য কোর্ট হ্যাজ ইস্যুড এ টেম্পোরারি ইনজাংশনস পুটিং দ্য প্রোগ্রাম অন হোল্ড, যে আপাতত তোমরা কিছু করতে পারবে না আনটিল ফার্দার অর্ডার, অথবা মামলা চলাকালীন সময়। ঠিক আছে, এখন এইটা ওবামা অ্যাডমিনিস্ট্রেশন টেকিং টু দ্য সার্কিট কোর্ট অফ অ্যাপিলস, 5th সার্কিটে। তো সেখানে কতগুলো আছে, যেমন ধরেন দিজ আর রিপাবলিকান অ্যাপয়েন্টি জাজেস, ওকে। সো
সেখানে মামলার ম্যারিটসও আছে, তাদের পলিটিক্যাল মোটিভেশন কতদূর থাকবে, থাকলেও সেটা তো ইয়েতে বলা যায় না, কিন্তু এ দেশে তো বলা যায়, বলা যায়। সেক্ষেত্রে কোন দিকে হিয়ারিং হবে এখন ওই অ্যাপিলে যদি স্যার এই অ্যাপিল কোর্ট ওইটা ভেকেট করে দেয় অর্ডারটা, তাইলে দ্য প্রোগ্রাম উইল কন্টিনিউ, উইল বি ব্যাক এগেইন সুন। এখন ডিপেন্ডস করে কোর্ট কয়দিনে আর্গুমেন্ট শুনবে দুই পক্ষের এবং কতদিনের ভিতরে রুলিং দিবে, সেটার একটা ব্যাপার আছে। এটা একটা সময় ক্ষেপণ হবে, এটা সময় ক্ষেপণ হইতেও পারে, না হইতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য বেঞ্চ যা তারা শুনে। ওকে, ধরেন ইউজুয়ালি 3 জাজ বেঞ্চ, একটা বেঞ্চে 3 জন জাজ থাকে ইউজুয়ালি। অনেক সময় তারা বেশিও নেয়, কোর্ট ডিপেন্ডস অন দ্য কোর্ট, চিফ জাজের উপরে, যে এই যে বেঞ্চে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইনি প্রশ্ন, সো শুড বি এ লার্জার বেঞ্চ, 5 জন 7 জন 10 জন 15 জন জাজও বসাই দিতে পারে, যেটা শুনে তারপরে বুটাবুটি জাজের ভিতরে। সো সেইটা দেখার বিষয়। সো সেইটা একটা যেটা রিপাবলিকান কংগ্রেস রেজলিউশন পাস করে প্রেসিডেন্টকে পাঠাচ্ছে এটা বন্ধ করার জন্য, এটা এখন জুডিশিয়ারি হ্যাজ ইন্টারভেন্ড। তার মানে অনেকগুলো এখন আইনি প্রক্রিয়ায় আছে। ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের আর্গুমেন্ট হচ্ছে দিজ আর এক্সিকিউটিভ অ্যাকশন, ইটস নট পার্মানেন্ট, প্রেসিডেন্টের ডিসক্রিপশন আছে হুম টু ডিপোর্ট হুম নট টু ডিপোর্ট, ইটস ইন জুডিশিয়াল ডিসিশন, সব জায়গায় আছে। কিন্তু তাদের আর্গুমেন্ট হচ্ছে যে নো, দ্যাটস লিমিটেড, দিস ইজ এ হিউজ প্রোগ্রাম। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি এখন। বিরতির পর ফিরে এসে আমরা শুনবো যে সাধারণ মানুষের যে ফ্রাস্ট্রেশন, সেই বিষয়ে আপনার মতামত শুনবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। প্রতিদিন সর্বোচ্চ কম মূল্যের নিশ্চয়তা, সিনিয়র সিটিজেনদের জন্য 10% মূল্য কম। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসি, 1445 ইউনিয়ন কোর্ট রোড, ব্রন্স, নিউ ইয়র্ক 10462, ফোন 347-851-2688। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসি, আপনার ফার্মেসি। Hi, I'm Dr. Yvonne Khan. Welcome to Khan's. Khan's Tutorial is New York's #1 tutorial for Common Core, Citywide ELA and Math, Summer Program, SAT, Regents, and the exam for Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Visit any of our 10 locations at Jackson Heights, Astoria, Castle Hill, Parkchester, Brooklyn, Jamaica, Sutphin, Ozone Park, Richmond Hill, and Floral Park. For higher test scores, send your child to Khan's Tutorial, where we educate for life. Call today. প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম টাইম টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি অ্যাটর্নি অ্যাট ল শেখ সেলিম। তো সেলিম ভাই, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, ওবামার ইমিগ্রেশন এক্সিকিউটিভ অর্ডার নিয়ে, তো ছোট্ট করে আপনি একটু বলুন, সাধারণ মানুষ যারা প্রায় কয়েক লক্ষ মানুষ অত্যন্ত ফ্রাস্ট্রেটেড এই মুহূর্তে, তাদের সম্পর্কে আপনি ছোট করে আমাদেরকে কিছু বলুন। আসলে মানুষ ফ্রাস্ট্রেটেড হওয়ার বহু কারণ আছে। আপনার ধরেন এই যে কাজটা ওবামা করার চেষ্টা করছে একটু বড় করে, এটা খুব লিমিটেড, যেটা একটা অ্যামনেস্টি বা একটা লিগ্যালাইজেশন প্রোগ্রাম, এটা চলছে আজকে থেকে না, 1996 থেকে, প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় থেকে। প্রেসিডেন্ট ক্লিন্টন 1996-এ প্রথম এটা উঠাইছিল, সেখানেও এটা ব্লক করা হয়েছিল রিপাবলিকানদের দ্বারা। তার বারবার চেষ্টা সত্ত্বেও সে এটা করতে পারেনি। তারপরে জর্জ ডব্লিউ বুশ 2 টার্ম প্রেসিডেন্ট ছিলেন, রিপাবলিকান গভর্নর, সেও চেষ্টা করেছিল, কিন্তু সেটা অপোজিশনের জন্য করতে পারেনি। নাও প্রেসিডেন্ট ওবামা, সেম সিনারিও ইজ বিং রিপিটেড। সো হতাশা হওয়ার কারণ আছে, এর ভিতরে বহু লোক ধরেন এখানে এই আশায় পড়ে আছে। হতাশাটা আমার মনে হয় এই প্রোগ্রাম উইল প্রিভেল, জুডিশিয়ালি এইটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কিন্তু এই যে যারা এই কেসগুলা করেছে তারা অত্যন্ত শুরুডলি এটা করেছে, এর পিছনে একটা বড় লিগ্যাল ম্যানুভারিং বা পলিসি স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন আছে। আমি আপনারে বলি কেন, এরা যদি নিউ ইয়র্কে করতো, তা নিউ ইয়র্কের জাজরা এটা ইনজাংশন দিত না, ভার্জিনিয়া করে তারা দেয় নাই। সো দে ওয়েন্ট টু এ ভেরি কনজারভেটিভ ডিস্ট্রিক্ট, টেক্সাস,
এবং দেখছে ওইখানে জাজরা মেনলি রিপাবলিকান অ্যাপয়েন্টি, এবং ওই হাইকোর্ট যেটা ওখানে মানে সার্কিট কোর্ট যেটা, সেটাও মেনলি রিপাবলিকান অ্যাপয়েন্টি জাজেস। সব ওদের ওইখানে প্রিভেল করার সম্ভাবনা খুব বেশি। দে চোজ দ্যাট ভেনু, ওই ভেনুতেও ওইখানে যেই তারা এই মামলাটা করেছে। অনেক জায়গায় কিন্তু এটা ডিসমিস হয়েছে, অনেক জায়গায় অনেক জায়গায় কোর্ট রিফিউজ করেছে শুনতে, বাট দে ওয়েন্ট দেয়ার অ্যান্ড দেন সে হিয়ার ইজ এ উই হ্যাভ এ ফ্রেন্ডলি কোর্ট টু আওয়ার কজ। সো সেখানে যে এটা করা হয়েছে। তো আমি জানি না, আমার মনে হয় না দ্য কোর্ট অফ অ্যাপিলস ফর দ্য 5th সার্কিট এই অর্ডারকে সাস্টেইন করবে, মানে করবে। আই থিঙ্ক দে মে ভেকেট দ্যাট ইনজাংশন, আর ইনজাংশন ভেকেট হইলে প্রোগ্রাম চালু হইতে কোনো সম্ভাবনা নাই। সেটা খুব সুন, খুব আর্লিও হইতে পারে, ফিউ মান্থসও হতে পারে। সো সেইটা একটা আমরা দেখার বিষয়। আশা করব যে ইতিবাচক কিছুই হবে, ইতিবাচক কিছু হওয়ার কথা। তার কারণ আপনার বুঝতে হতো যে কতগুলো, যেমন কিছু রিপাবলিকানদের সমর্থন এখানে আছে। মার্ক রুবিও, ওয়ান অফ দ্য প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, he is a Hispanic, he is a Cuban origin. They don't oppose it. Some of the election যখন 2 বছর পরে আসছে, তখন রিপাবলিকান কংগ্রেস যদিও বলেছিল তারা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করে, দে ব্যাকড আপ, তারা করে নাই স্পিকার, কিন্তু কিছু সিটিজেন বা অর্গানাইজেশন যে ওইটা তারা শুরু করেছে। সব এইখানে দেখার বিষয়, হাউ ইট প্লেজ আউট। নিশ্চয়ই আমরা এই বিষয়টি নিয়ে অপেক্ষা করব এবং আশা করব মানুষের হতাশার অবসান হবে। তো এখন একটু ফিরে যাই, আপনি তো অনেক বিভিন্ন বিষয় নিয়েই আপনি কাজ করেন, শুধুমাত্র ইমিগ্রেশন নয়, আপনি একই সাথে অ্যাক্সিডেন্ট কেসেস, ডোমেস্টিক ভায়োলেশন, বিভিন্ন বিষয় নিয়ে। তো আজকে সবগুলো বিষয় আমরা কভার করতে পারবো না। তো আমি একটু অ্যাক্সিডেন্ট কেসেস এই বিষয়টি নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এটা অনেক বেশি ঘটে থাকে, সেটা কার অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা স্লিপ অ্যান্ড ফল হতে পারে, বিভিন্ন ধরনের। তো আপনি কি এই বিষয়টি নিয়ে একটু দৃষ্টিপাত করবেন আমাদের সামনে? বিষয় ডেফিনেটলি আমি আপনার বলি যে অ্যাক্সিডেন্ট হলে প্রথমে কি করা উচিত। প্রথমে একটা লোকের যেমন কার অ্যাক্সিডেন্ট হলে হলে তাদের প্রথমে পুলিশ কল করা উচিত। পুলিশ কল করে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এইটা ডকুমেন্ট করা উচিত। তখন হচ্ছে পাবলিক ডকুমেন্ট ক্রিয়েটেড হলো, যে একটা প্রুফ। দ্বিতীয়ত হচ্ছে যদি হার্ট হয় তাদের অ্যাম্বুলেন্স কল করা উচিত, মানে যদি ব্যথা পায়, পায়, অসুস্থতা বোধ করলে, ইনজুরি হলে। সো আর একটা মেডিকেল ডকুমেন্ট ক্রিয়েট করলেন। তারপরে লয়ার ধরার আগে আসলে ট্রিটমেন্ট কন্টিনিউ করা উচিত। আমাদের ক্ষেত্রে অনেকে আসে ব্যথায় পড়ে আছে, কিন্তু লয়ার ধরছে না বলে ডাক্তারের কাছে যাচ্ছে না, এটা রং মুভ। তার কারণ আপনি লস্যুট করা যায় বেসিক্যালি অ্যাক্সিডেন্টে, সব টাইপের না, বেসিক্যালি অ্যাক্সিডেন্ট 3 ইয়ার্সের ভিতরে লস্যুট করা যায়। কিন্তু 3 ইয়ার্সের ভিতরে লস্যুট করলে আপনি ক্ষতিপূরণ চাচ্ছেন, আপনার ক্ষতি না দেখাইলে কিন্তু আপনি ক্ষতিপূরণ চাইতে পারছেন না। তা ক্ষতিটা হচ্ছে আপনার ইনজুরি, আর ইনজুরির প্রমাণ হচ্ছে যে আপনি মেডিকেল ট্রিটমেন্টে যাচ্ছেন। সো মেডিকেল ট্রিটমেন্ট কন্টিনিউ করা উচিত, তারপরে লয়ার ধরা উচিত। তারপরে আরেকটা যা আমি এখন দেখি, যেমন আজকে এরকম একটা কেস ছিল, আপনার ভেরি ইম্পর্ট্যান্ট যে লয়ার চয়েস করাটা, আপনার রোগ হইলে ডাক্তার চয়েস করা খুবই গুরুত্বপূর্ণ। এক ডাক্তারের কাছে গেলে আপনারা মেরে ফেলতে পারে, অথবা আপনারে প্রলং পিরিয়ড সাফারিং করাইতে পারে, অথবা আপনার পার্মানেন্ট একটা শারীরিক ড্যামেজ করে দিতে পারে যেটা রিকভারেবল না, এবং আপনার লাইফ হেল করে দিতে পারে। লয়ারের ক্ষেত্রেও তাই। অভিজ্ঞ লয়ার ভালো লয়ার, শুধু অভিজ্ঞ হইলে হয় না, অভিজ্ঞ আছে কিন্তু কেস নেগলেক্ট করে, সিনসিয়ারিটি নাই, ওইটা তো কোনো দাম নাই। আপনার শার্প লয়ার, ভালো লয়ার, এগুলার কাছে যাওয়া উচিত। দানাই ফানাই করবে না, মানে মিথ্যা কথা বলবে না, বলবে না, ডেলিজেন্টলি কেস সার্চ করবে, এইটা লয়ার বেসে করা। তার কারণ লয়ার আপনার ডিজিজের জন্য ডাক্তার আর কেসের জন্য লয়ার ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তো সেইটা সবার জন্য করা উচিত। আমি আরো বলি আপনার অভিজ্ঞ লয়ার, যেখানে এক কেসে আপনি একটা সার্জারির জন্য অনেক লয়ার 50,000, 30,000, 100,000 সেটেল করবে, অনেক ভালো লয়ার আপনার 200-300,000 এনে দিতে পারে ওই সেম কেসে। সো আপনার শার্প আইন লয়ার এবং যারা ফাইট করার আছে জানে, তাদের সিক করে আসা উচিত। আজকাল কমিউনিটিতেও অনেক লয়ার আছে যারা লয়ার না কিন্তু দাবি করে লয়ার,
এরা অনেকে আনঅথরাইজ প্র্যাকটিশনার আছে যারা নিউ ইয়র্কের লয়ার না বা প্র্যাকটিস করার ইয়ে নেই, কিন্তু দাবি করে লয়ার। আমাদের দেশের লোক অনেকটা এটা জানে না, তাদের কেসগুলো নিয়ে অনেক সময় ক্ষতি করে। আমাদের কাছে আসে, প্রায় আসছে যা কেসের এমন ড্যামেজ করে ফেলানো হয় যে সেটা প্রপারলি ক্লায়েন্টের অ্যাডভাইস দেওয়া হয় না, গো অ্যান্ড সিক মেডিকেল ট্রিটমেন্ট, এইটা করো ওইটা করো। ক্লায়েন্ট নিজেরা আওতায় এইগুলা করতে থাকে, গাইডেন্সটা পুরা যায় না। আমরা তো কাজটা করে দিতে পারি না। লয়ারদের হলো কাউন্সিলর, অর্থাৎ উপদেষ্টা, কিভাবে জিনিসটা গাইড করা সেটা অনেক সময় করা হয় না, অনেক সময় করা হয় না। আমাদের কমিউনিটির লোকজনের এর থেকে আমার অভিজ্ঞতা অনুযায়ী ন্যায্য পাওনা থেকে অনেক বঞ্চিত হচ্ছে। শুধুমাত্র অভিজ্ঞ লয়ারের কাছে না যাওয়ার, ভালো অভিজ্ঞ লয়ার এবং ডেডিকেটেড লয়ার, শুধু অভিজ্ঞ হইলেই হয় না, ইউ হ্যাভ টু সি হু ইউ গো টু। সেইটা হলো ইয়ে। অনেক লয়ার আছে যেমন কেস সেটেল করে ফেলে ফাইট করবে না, ট্রায়ালে যাবে না, ট্রায়ালে না গেলে কেউই পয়সা দিতে চায় না কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আজকাল। তার মানে আপনার সাজেশন হচ্ছে অভিজ্ঞ লয়ারের কাছে যাওয়া। তো ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে এসেছি অনুষ্ঠানের। তো এই শেষ পর্যায়ে আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে ফিরে যেতে চাই। 2 মিনিট সময় আছে আমাদের হাতে। তো আপনার শিক্ষা জীবন বাংলাদেশে কেটেছে বড় একটি সময়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এরপরে আপনি সুইডেনে ছিলেন এবং যুক্তরাষ্ট্রেও এখানে বোস্টন ইউনিভার্সিটি সহ আরও বিভিন্ন ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন, কিন্তু বড় একটি অংশ কেটেছে বাংলাদেশে। ডেফিনেটলি বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, সেখানে সাধারণ মানুষ অনেক বেশি সাফার করছে। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ পুড়িয়ে মারার একটা প্রবণতা, বাসে, ট্রাকে, টেম্পুতে, বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ অনেক বেশি সাফার করছে এই রাজনৈতিক দলাদলির কারণে। এবং এই যে নতুন একটা সংস্কৃতি চালু হলো যে মানুষকে পুড়িয়ে মারা, হরতাল আমি করব, নিশ্চয়ই সেখানে যৌক্তিক দাবিও নিশ্চয়ই আছে হরতাল করবার বিরোধী দলের, কিন্তু সেই জায়গায় আমি আমার কর্মীদেরকে নিয়ে যাব মাঠে, সেখানে যদি পুলিশ বাধা দেয় আমি গ্রেফতার হব, আমি নির্যাতিত হব, এটাই রাজনৈতিক কর্মীদের। কিন্তু সেই জায়গায় জোর করে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে হরতাল করার চেষ্টা, অবরোধ করার চেষ্টা, এবং মানুষ সাফার করছে। এটা হচ্ছে কি আপনার, এটা আজকাল রাজনীতিটা ক্রিমিনালাইজড হয়ে গেছে। ইদার এ স্ট্রিট হোয়াইট ক্রিমিনালস অর ব্লু কালার ক্রিমিনালস। ওকে, আপনার হোয়াইট ক্রিমিনালস হচ্ছে কি রাজনীতিবিদরা অনেকে মুখোশধারী ব্যবসায়ী, দুর্নীতিবাজ, যাদের রাজনীতির আদর্শ নাই, রাজনীতিটা তাদের মুখোশ, আসল ব্যবসাটা ইয়েটা তাদের আইডিওলজি বা সেবাটা তাদের ইয়ে না। এইটা দুই পার্টিতে আছে, সব পার্টিতে এখন মেজরিটি এখানে আই থিঙ্ক ইজ আনডিনায়েবল টুডে। আর দ্বিতীয়ত হচ্ছে ওইটা চরিতার্থ করার জন্য কর্মীদের দিয়ে পেট্রোল বোমার মতো নৃশংস কাজ করা হচ্ছে। এটা একটা সংস্কৃতি না, অপসংস্কৃতি না, এটা হচ্ছে একটা ফৌজদারি প্র্যাকটিস, অর্থাৎ ক্রিমিনাল প্র্যাকটিস। এটা দিয়ে মানুষ মারা যাচ্ছে নির্বিচারে, এটা কোনো রাজনীতি হতে পারে না। আপনার মিছিল বাইর করা হোক, পুলিশ বাধা দিলে ওইখানে বসেই ওইখানে বসে পড়া হোক, ইয়ে করা হোক, ডিরো করা হোক, এটা হয়। হ্যাঁ হ্যাঁ, ট্যাক্স স্বীকার করতে হবে, ট্যাক্স স্বীকার না হলে আমি পেট্রোল থ্রো করে নির্বিচারে সাধারণ জনগণের পরে মানে এটা থ্রো করে দিলাম, সেখানে এক্ষেত্রে দুই দলেরই মানে বিরোধী দল এবং সরকার যে ধোয়া তুলতে পারতো তাও না, উভয়েরই দায়িত্ব রয়েছে। যেমন আমি মনে করি যে এই লাগাতার হরতাল এটা না দিয়ে পিরিয়ডিক দেওয়া উচিত, প্রতি মাসে 2 বার, প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন দিলে অ্যাটলিস্ট জনজীবন বিচ্ছিন্ন হয় না। তবুও তো সরকারের দেখানো হচ্ছে আমরা ডিসরাপ্ট করছি। যাই হোক, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা আরো অনেক বিষয়গুলো নিয়ে কথা বলতে পারতাম। ল অ্যান্ড ইমিগ্রেশনে আমরা বাংলাদেশ প্রসঙ্গেও গিয়েছি, এখানকার রাজনৈতিক সংকট যেটা রয়েছে ল অ্যান্ড ইমিগ্রেশনে, সেটাও অল্প করে টাচ করার চেষ্টা করেছি। তো আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান মতামত দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি আজকের মতো। টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। প্রতি সপ্তাহেই এই ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়ে থাকে, সরাসরি প্রচারিত হয়ে থাকে টাইম টেলিভিশনে। চোখ রাখুন টাইম টেলিভিশনের পর্দায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।